তো তোমাদের সকলের মনে আছে যে গতদিন আমরা পড়তেছিলাম হলো ক্যাশিং, এবং ক্যাশিং করলে সিগনিফিকেন্টলি ওয়েবসাইট অ্যাক্সেস অথবা কন্টেন্ট ডাউনলোডিং স্পিড সিগনিফিকেন্টলি বাড়ানো সম্ভব হয়, ডিলে সিগনিফিকেন্টলি কমানো সম্ভব হয়। তো আমাদের একটা প্রবলেম ছিল সেটা হলো এই যে সার্ভারে আমরা ইনফরমেশন গুলি আমরা স্টোর করে রাখছি, এরকম কোন সার্ভার থেকে আসা ডেটা আমরা ক্যাশ করে রাখছি একটা পার্টিকুলার লোকাল ওয়েব সার্ভারে, এবং এই ইউজার যখন অ্যাক্সেস করেছিল তখন হয়তো এখানে ছিল না, পরে ডেটাটা মূল সার্ভার থেকে ডাউনলোড করতে হয়েছিল এবং এখানে স্টোর করেছিলাম। এরকম আরেকটা ইউজার যখন চাচ্ছে তখন যেন মূল সার্ভারে না গিয়ে লোকাল সার্ভার থেকে ওই ক্যাশ ডেটা প্রোভাইড করা সম্ভব হয়, তাহলে ভেরি হাই স্পিড লিংকের উপর দিয়ে দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য ক্লায়েন্ট গুলিকে সার্ভিস দেওয়া সম্ভব হবে। এই বেনিফিটটা ছিল, কিন্তু একটা কনসার্ন রয়ে গেছে, সেটা হলো এই মূল সার্ভারে যদি ডেটার কখনো আপডেট হয়, আর হয়তো খেয়াল করে দেখো যে এই টাইমে আপডেট হয়েছে, কিন্তু সেইটা কেন ফোন দিচ্ছে? 1 মিনিট। হ্যাঁ বলো মুসলাম, বলো। তো যেটা বলছিলাম সেটি হলো আমাদের লেটসে এইখানে এই টাইমটাতে আপডেট হয়েছে, আহ, আর এই টাইমটাতে আমরা হলো এই ক্যাশ কপিটা এখানে রেখেছিলাম। এইটা ধরো টাইম হলো T1 আর এটা ধরো T2। এখন T2 টাইমে যদি এটা আপডেট হয়, তাহলে যেটা সমস্যা সেটা হলো এই এই সময়ে ধরো T3 আর একটা টাইম, এটা ধরো T2, T3 আর একটা টাইম, এই T3 টাইমে যদি কোনো ইউজার এখান থেকে কোনো ইউজার অ্যাক্সেস চায়, তাহলে কিন্তু আপডেটেড কন্টেন্টটা পাবে না, কারণ ক্যাশ কপিটা রাখা হয়েছে T1 টাইম, এবং এই ক্যাশ করার পরে কিছুক্ষণ পরেই এই অরিজিনাল সার্ভারের কন্টেন্ট আপডেট হয়েছে। তাহলে যেটা হবে এই T3 তে এসে সে কিন্তু এটা যদি অন্য কেউ অ্যাক্সেস করে তাহলে আপডেটেড কন্টেন্ট পাবে না। এই জন্য এই লোকাল ওয়েব ক্যাশ সার্ভারের ডেটা যেন আপডেটেড থাকে, ওই জন্য গেট কমান্ডটাকে কন্ডিশনাল গেট বলা হয়েছে। কন্ডিশনাল গেট হলো এইচটিটিপি যখন রিকোয়েস্ট মেসেজ পাঠাবে কোনো ক্যাশ কপি, তখন ওখানে জিজ্ঞাসা করবে যে লাস্ট মডিফাইড টাইম কত, ডেট টাইমটা বলে দিবে। ইফ মডিফাইড সিন্স বলে একটা অপশন থাকবে, যে এই টাইমের আগ পর্যন্ত যদি মডিফাইড না হয়ে থাকে তাহলে পরে এই ডেটাই সে দিয়ে দিবে, আর যদি মডিফাইড হয়ে থাকে তাহলে সে পাঠিয়ে দিবে। যেরকম ধরো এখানে একটা মেসেজ নট মডিফাইড মেসেজ দিয়ে দিবে, নট মডিফাইড যদি মেসেজ দেয় তাহলে খুব ফাইন, ক্যাশ সার্ভার থেকে ডেটা ক্লায়েন্টকে দিয়ে দিবে। আর যদি মডিফাইড হয় তাহলে ওই মূল সার্ভার থেকে ডেটা ক্যাশ সার্ভারে ডাউনলোড করবে, তারপরে ডেটাটা পাঠাবে। সো এই কন্ডিশনাল গেট হলো একটা সার্টেন রিকোয়েস্ট। এই দেখো এইচটিটিপি রিকোয়েস্ট উইথ মডিফাইড সিন্স একটা ডেট টাইম বলে দিচ্ছে। সার্ভার ডিটারমাইন করবে যে ওই সময়ের পরে সেই অবজেক্ট বা সেই অবজেক্ট সমূহ আপডেট করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে নট মডিফাইড মেসেজ পাঠিয়ে দিবে এবং সে অনুযায়ী ক্লায়েন্টের ওখান থেকে অ্যাক্সেস করে নিবে। আর যদি উল্টা ঘটনা হয়, যদি মডিফাইড হয়ে থাকে, তাহলে আবার ওই মেসেজ এই ডেটা পাঠিয়ে দিবে। শুধু মেসেজ পাঠাবে না, অরিজিনাল ডেটাটাই আবার সার্ভার থেকে ক্লায়েন্ট মেশিনে পাঠিয়ে দিবে, সো দ্যাট স্টেল ইনফরমেশন অ্যাক্সেস করার কোনো সুযোগ না থাকে। তো এই হলো তোমার ওয়েব রিলেটেড যে বিষয়গুলি আমরা পড়তেছিলাম, এবং সেইখানে আমাদের
যদি একটু কুইক রিভিজিট করি, আমরা এইচটিটিপি প্রোটোকল সেখানে ব্যবহার করি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এইচটিটিপি প্রোটোকল হলো অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, এবং এই প্রোটোকলটা নির্ভর করে হলো ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল টিসিপির উপরে। এবং এইচটিটিপি কোনো রিকোয়েস্ট কোনো মেশিন থেকে, ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারের কাছে গেলে সঙ্গে সঙ্গে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ হয়, এবং এই এইচটিটিপি ডিফল্ট পোর্ট নাম্বার হলো 80। এবং এখানে দুই ধরনের কানেকশন আছে, একটা হলো তোমার নন পারসিস্টেন্ট কানেকশন, আর একটা হলো পারসিস্টেন্ট কানেকশন। আমরা দেখেছি যে নন পারসিস্টেন্ট কানেকশনের জন্য প্রতিটা অবজেক্টের জন্য আলাদা আলাদা রিকোয়েস্ট পাঠাতে হয়, যেটা একটা ওভারহেড, এবং পারসিস্টেন্ট কানেকশনের জন্য একটা পেজে যতগুলি অবজেক্ট আছে সবগুলির জন্য একটাই রিকোয়েস্ট যাবে, এবং সেই রিকোয়েস্টের সবগুলি অবজেক্ট ট্রান্সফার হওয়ার পরে তারপরে কানেকশনটা টার্মিনেট হবে। এবং এইভাবে করে যদি ক্লায়েন্ট কানেকশন থাকা অবস্থায় অন্য কোনো ওয়েব পেজে যায়, কোনো লিংকের উপরে ক্লিক করে বা কোনো ডাউনলোডের করার জন্য কোনো অবজেক্ট বাটনে ক্লিক করে, তাহলে সেটা ডাউনলোড হবে উইদাউট ক্রিয়েটিং নিউ কানেকশনস। এবং এই বিষয়গুলি আমাদের পারসিস্টেন্ট ইয়েতে আছে, এবং বর্তমানে এইচটিটিপি 2.0 2.1 যেটা চলছে সেখানে এই মেথডোলজিটাই ব্যবহার করা হয়। এবং সেইখানে আমরা আরো দুইটা জিনিস পড়েছি, একটা হলো কুকিজ আর একটা হলো ওয়েব ক্যাশিং, যেটাকে আমরা প্রক্সি সার্ভার কনফিগারেশন বলছি। আমরা জানি যে এইচটিটিপি একটা স্টেটলেস সার্ভার, কিন্তু কুকিজ দিয়ে কিছু কিছু ইনফরমেশন সার্ভারে রাখা হচ্ছে, এবং কুকিজ ফাইল ক্লায়েন্টে এর ব্রাউজারের সাথে অ্যাসোসিয়েটেড করে স্টোর করা হচ্ছে, সো দ্যাট অ্যামাজন, আলিবাবা, ইবে সহ বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট গুলি আছে সেইখানে আমরা, কমার্শিয়াল ওয়েবসাইট আছে সেইখানে আমরা যেন কার্ড ইনফরমেশন রাখতে পারি। এছাড়া অন্যান্য ওয়েবসাইটে আমরা আমাদের অথেন্টিকেশন ইনফরমেশন যেন স্টোর করে রাখতে পারি, সো দ্যাট সিমলেস communication in between a known or authenticated client and the server can be made over the course of time. মাল্টিপল টাইমস একই ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ভিজিট করতে গিয়ে যেন বারবার ইউজার নেম পাসওয়ার্ড দিতে না হয়, ইউজারের যেন ডিসকমফোর্ট জোন তৈরি না হয়, সেজন্য এই ধরনের কুকিজ গুলিকে ব্যবহার করা হয়েছে। আর একটা বিষয় যেটি, সেটি হলো যে ওয়েব ক্যাশিং, সেটিও আমরা একটু আগে দেখলাম কিভাবে আমরা টাইম কমাতে পারি অ্যাক্সেসে, সেটি ওখানে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখব হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইটস ভেরি সিম্পল, এবং বর্তমানে এইচটিটিপির উপর দিয়েই আমরা যেহেতু অনেক ফাইল ট্রান্সফার আমরা করতে পারি, এজন্য এফটিপির ব্যবহার সিগনিফিকেন্টলি আসলে কমে এসেছে। তারপরেও এফটিপি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটা নিয়ে রাখবো। খেয়াল করে দেখো, এফটিপি প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল, এবং এটিরও আন্ডারলাইং ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল হলো টিসিপি। আন্ডারলাইং ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল কি? টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। কি করবে সে? খেয়াল করে দেখো, সে হলো যখনই এফটিপি ক্লায়েন্ট কোন এফটিপি সার্ভারকে অ্যাক্সেস করবে, তখনই একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করবে, এবং এটা ডিফল্ট পোর্ট নাম্বার হলো কত? 21। এবং এই রিমোট হোস্টে যে সমস্ত ফাইলগুলি স্টোর করা আছে, বিশেষ করে বড় বড় ফাইলের জন্য আমরা এফটিপি সার্ভার ব্যবহার করে থাকি, এবং সেখান থেকে সেই ফাইলটা এখানে আসবে। অথেন্টিকেটেড অ্যাক্সেস আছে, আবার অ্যানোনিমাস অ্যাক্সেস আছে। অ্যানোনিমাস অ্যাক্সেস হলো যে কেউ এখানে ঢুকে ফাইল রিড করতে পারবে। আর যদি অথেন্টিকেশনের প্রশ্ন আসে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তাহলে ফাইল রিড করতে পারবে। যেরকম অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয়ে তাদের যে বিভিন্ন ফর্ম গুলি আছে, তাদের বিভিন্ন কোর্সের কন্টেন্ট গুলি আছে ইত্যাদি ফাইল সমূহ এফটিপি সার্ভার দিয়ে ছাত্রছাত্রীদেরকে দিয়ে থাকে। অফিসের ক্ষেত্রেও তাই, বিভিন্ন নিয়ম কানুন, পলিসি, ফর্ম ইত্যাদি এরকম এফটিপি সার্ভারের মাধ্যমে ডাউনলোড করা যায়। কোনো অ্যাপ্লিকেশন এফটিপি সার্ভারের মাধ্যমে ডাউনলোড করা যায়। সফটওয়্যার সিস্টেম এফটিপি সার্ভারের মাধ্যমে ডাউনলোড করা যায়। মুভি, ভিডিও এফটিপি সার্ভারের মাধ্যমে ডাউনলোড করা যায়। তো সেখানে যে ঘটনাটা ঘটবে সেটি হলো, প্রথম একটা টিসিপি কানেকশন পোর্ট নাম্বার 21 এ এস্টাবলিশ হবে ইন বিটুইন দ্য ক্লায়েন্ট এন্ড দ্য সার্ভার, এবং এইটাকে আমরা বলতেছি হলো কন্ট্রোল কানেকশন। এবং এফটিপির ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে,
সেটি হলো কন্ট্রোল কানেকশন যে ব্যান্ডউইথ ব্যবহার করে মেইনটেইন করা হবে, একটা সেপারেট ব্যান্ডউইথ ব্যবহার করে ডেটা কানেকশন এস্টাবলিশ করা হবে, সেটাও একটা টিসিপি কানেকশন, এবং এইটি হলো পোর্ট নাম্বার 20 তে এস্টাবলিশ করা হবে। তাহলে দুইটা কানেকশন, একটা ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে, একটা হলো কন্ট্রোল কানেকশন, একটা হলো ডেটা কানেকশন, দ্যাট মিনস যেটার উপর দিয়ে ডেটা ট্রান্সফার হবে। Unlike the HTTP protocol, FTP protocol কিন্তু stateful protocol। এটা একটা stateful protocol। That means কতটুকু ট্রান্সফার হয়েছে একটা সার্টেন ক্লায়েন্ট থেকে, সার্ভার থেকে একটা সার্টেন ক্লায়েন্টে, সেটা সে মনে রাখবে। এবং যদি এমন হয় যে একটা ফাইল বড় 1 গিগাবাইট 700-800 মেগাবাইট ফাইল ডাউনলোড দেওয়া হয়েছে একটা এফটিপি সার্ভার থেকে, 30% ডাউনলোড হয়েছে, কোনো কারণে কানেকশন ডিসরাপ্ট হয়ে গেছে, অথবা মেশিন ক্লায়েন্ট মেশিন বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, রাউটারের পাওয়ার চলে গেছে, আবার যদি কিছুক্ষণ পরে ওই কানেকশনটা রিএস্টাবলিশ হয় এবং আবার যদি ওই ফাইলটা ডাউনলোড দেওয়া হয় একই মেশিনের একই ব্রাউজার থেকে, তাহলে কিন্তু আবার শুরু থেকে শুরু হবে না। ওই 30% আগে ডাউনলোড করা ছিল, এখন 31% থেকে ডাউনলোড শুরু হবে। এবং এফটিপি কিন্তু এই জিনিসটা সাপোর্ট করে। 1 মিনিট। তো যেটা বলছিলাম সেটি হলো, এখানে হলো এফটিপি এই সার্ভারে হলো আমাদের কানেকশনটা এস্টাবলিশ হবে এবং ডেটাটা কমিউনিকেট হবে, বাকি যে অংশগুলি আছে সেই অংশের ডেটা এখানে কমিউনিকেটেড হবে। তো এইটা হলো আমাদের এফটিপি সার্ভারের ক্ষেত্রে ডেটা কমিউনিকেশন, যেটা সেকেন্ড একটা টিসিপি কানেকশন তৈরি হবে যেটার মাধ্যমে ডেটা ট্রান্সফার হবে। আর ফার্স্ট টিসিপি কানেকশন যেটা, সেটাকে আমরা কন্ট্রোল কানেকশন করছি। এই কানেকশন রিলেটেড বিভিন্ন যে ইনফরমেশন, কানেকশন এস্টাবলিশ করা, কানেকশন টার্মিনেট করা, কানেকশনের কোনো সময় ডিসকানেক্ট হয়ে গেলে সেটাকে মেইনটেইন করা, এই সমস্ত কমিউনিকেশন, কন্ট্রোল রিলেটেড কমিউনিকেশন গুলি হবে হলো কন্ট্রোল কানেকশনে। তো এই জন্য এই ধরনের কানেকশনকে আমরা আউট অফ ব্যান্ড কমিউনিকেশনও বলি, যে কন্ট্রোল ডেটা যে চ্যানেলের উপর দিয়ে, ব্যান্ডের উপর দিয়ে কমিউনিকেট হচ্ছে, কন্ট্রোল ইনফরমেশন বা কানেক্টিভিটি ইনফরমেশন ভিন্ন ব্যান্ডে মেনটেন হবে, এবং সেই স্টেট মেনটেন করবে দেখে এই ধরনের কানেকশনকে আমরা স্টেটফুল কানেকশন বলে থাকি। এবং অথেন্টিকেটেড এফটিপি সার্ভারও আছে, আবার অ্যানোনিমাস এফটিপি সার্ভারও আছে। তো এই কারণে আমরা এগুলি মেনটেন করব। কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ হয় হলো 2 স্টেপে। ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে এরকম কানেকশন যাবে, 21 পোর্টে সে হলো ক্লায়েন্টকে রেসপন্ড করবে, এবং একটা ডামি পোর্ট নাম্বার ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে কমিউনিকেটেড হবে, সো দ্যাট দে ক্যান অথেন্টিকেট ইচ আদার। ডেটা কানেকশনের ক্ষেত্রে আমাদের 3 স্টেপস। আমাদের ক্লায়েন্ট থেকে এরকম রিকোয়েস্ট যাবে, সার্ভার থেকে একটা প্যাসিভ একটা ইনফরমেশন দিবে, এরপরে একটা, এটাকে বলা হয় হলো ইফেমেরাল পোর্ট, মানে একটা 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 আর্টিফিশিয়াল একটা পোর্ট নাম্বার জেনারেট করে ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে কমিউনিকেট হবে, এবং সেই কমিউনিকেশনের উপর ভিত্তি করে বাইডিরেকশনাল অ্যাক্টিভ কমিউনিকেশন ইন বিটুইন দ্য ক্লায়েন্ট এন্ড দ্য সার্ভার এস্টাবলিশ হবে। তো দুইটা কানেকশন, একটা হলো ক্লায়েন্ট প্রসেস টু ক্লায়েন্ট প্রসেস কমিউনিকেশন, একটা হলো ডেটা ট্রান্সফার প্রসেসের জন্য কন্ট্রোল, এবং ডেটা কমিউনিকেশনের জন্য আলাদা আলাদা দুইটা কানেকশন সেখানে এস্টাবলিশ। এই হলো সিম্পল এফটিপি সার্ভার সম্পর্কে ইনফরমেশন। এবং এফটিপি আমি প্রথমে তোমাদেরকে বলেছি, বর্তমানে এইচটিটিপির পপুলারিটি অনেক বেড়ে যাওয়ার কারণে এবং এইচটিটিপির উপর দিয়ে ডেটা ট্রান্সফার করা সম্ভব হওয়ার কারণে এফটিপির ব্যবহার খুবই খুবই কমে এসেছে। এবং বেশিরভাগ যারা হলো সার্ভিস প্রোভাইডার, তারা এইচটিটিপির উপর দিয়েই ফাইল ট্রান্সফারটা এস্টাবলিশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটার মূল কারণ হলো যেটা, সেটা হলো যে ইউজাররা সাধারণত বিভিন্ন সার্ভারের সাথে, প্রতিষ্ঠানের সাথে ইন্টারঅ্যাক্ট করে হলো এইচটিটিপি সার্ভার দিয়ে, এবং বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, তো যে এইচটিটিপি যেহেতু অলরেডি পরিচিত এবং সেটার মাধ্যমে যেহেতু অ্যাক্সেস করছে, এফটিপির মতো আরেকটা চ্যানেল ওপেন করে এটার মার্কেটিং করা, এটা প্রচারণা করা, এটা আসলে আরেকটা কষ্টসাধ্য ব্যাপার।
এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিগুলি প্রিফার করে যে এইচটিটিপি এর উপর দিয়ে ফাইল ট্রান্সফার করবে, বাট স্টিল অর্গানাইজেশন লেভেলে এবং 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 বড় ধরনের ক্লায়েন্ট যেগুলি আছে সেগুলি তারা এই ধরনের এইচটিটিপি এবং এফটিপি এর ডুয়েল ইউজেস এখনো পর্যন্ত চালু রেখেছে, এবং টু সাম এক্সটেন্ট এইচটিটিপি FTP is still is being underutilization for transferring files from server to clients. FTP সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আপনি যে বললেন এইচটিটিপি এখন বেশি ইউজ হয়, তাহলে এখানে তো স্যার ডাউনলোডটা রিজিউম করা যাচ্ছে না যখন আমরা এইচটিটিপি ইউজ করছি, যেটা এফটিপি তে করে। সেটা সত্য, কিন্তু স্টিল এইচটিটিপি এর বর্তমান যে ভার্সন গুলি এসেছে, কুকিজ গুলি এসেছে, এইচটিটিপি 3.0 বর্তমানে এসেছে, তারা এক্সটেন্ডেড কিছু সাপোর্ট এগুলি দিচ্ছে। আমরা শেষের দিকে কিছুটা টাচ করব এই আলোচনা। অ্যাপ্লিকেশন লেয়ারে কিছুটা সেই 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 রিজিউমিং সাপোর্টটা দেওয়ার জন্য সেটার কিছু ব্যবস্থা এইচটিটিপি নিয়েছে, বাট স্টিল ধরো বিভিন্ন কানেকশনের এটাকে কি বলে, যে রিলায়েবিলিটি বাড়ার কারণে, স্পিড অনেক বেড়ে যাওয়ার কারণে এই কানেকশন টিয়ার ডাউন হয়ে যাবে, রিজিউম লাগবে, এই লাগার জায়গাটাও এখন আসলে অনেক স্তীমিত হয়ে এসেছে। তো সেই অর্থে এখানে যেটা আমাদের আসলে প্রয়োজন সেটা আসলে এফটিপি এবং এইচটিটিপি এর মধ্যে একটা ব্যালেন্সিং আসলে প্রয়োজন আছে। তবে যে কথা বলছিলাম কেটে দিলাম, আবার করছিলাম। স্যার আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হলো এসএমটিপি প্রোটোকল আমরা এখন আসলে পড়বো। এইটা ইম্পর্টেন্ট প্রোটোকল এবং এর হিউজ ইউজ, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এইটা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল আমাদের এইটার জন্য সারা বিশ্বের মানুষ যে ইমেল ট্রান্সফার করছে এর জন্য এসএমটিপি প্রোটোকল তারা ব্যবহার করছে। আইম্যাপ একটা প্রোটোকল যেটা মেল অ্যাক্সেস করার জন্য আমরা বলি ইন্টারনেট মেল অ্যাক্সেস প্রোটোকল। আর একটা প্রোটোকল আগে ব্যবহৃত হতো, এখন ব্যবহার হয় না বললেই চলে, সেটা হলো পোস্ট অফিস প্রোটোকল, পপ। তারপরেও আমরা এটা সম্পর্কেও কিছুটা আলোচনা করব। একটা ইমেইল কমিউনিকেশন সিস্টেমের মূলত তিনটা কম্পোনেন্ট, মেজর কম্পোনেন্ট হলো তিনটা। একটা হলো ইউজার এজেন্ট, যেটাকে বললাম যে ধরো এই যে আমরা মাইক্রোসফট আউটলুক ব্যবহার করি অনেক সময়, এরপরে হলো বিভিন্ন ধরনের মেল ইউজার এজেন্ট হিসাবে ব্যবহার করি, সেগুলিকে বলবো হলো আমরা ইউজার এজেন্ট। দ্যাট মিনস ক্লায়েন্ট মেশিনে মেলকে অ্যাক্সেস করার জন্য যেটা ব্যবহার করছি সেটা। আজকাল প্রায় প্রতিটা ব্রাউজারই সাপোর্ট করছে মেল অ্যাক্সেসের জন্য এইচটিটিপি প্রোটোকল দিয়ে মেল সার্ভারকে অ্যাক্সেস করা যায় অ্যাজ ইউজার এজেন্ট। তো একটা হলো ইউজার এজেন্ট, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার ক্লায়েন্ট মেশিনে চলছে, আমাদের ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল সিস্টেম এইগুলিতে চলছে, সেটি হলো একটা। দ্বিতীয় হলো মেল সার্ভার। মেল সার্ভার হলো বিভিন্ন জায়গায় আমরা ইমেল সার্ভার আমরা ইনস্টল করি, যে মেল সার্ভার গুলি হলো আমরা যেগুলি ইমেইল লিখি সেগুলি রিসিভ করে একটা সার্টেন প্রোটোকল ব্যবহার করে অন্য ডেস্টিনেশন যে ইমেল সার্ভার আছে সেইখানে মেলগুলিকে পাঠায় দেয়। ভাইস ভার্সা,
অন্যরা যখন আমাদেরকে ইমেল পাঠায় তখন সেখান থেকে আসা ইমেল আমাদের মেল সার্ভারগুলি প্রথমে রিসিভ করে এবং সেখানে একটা কিউ করে, একটা মেল বক্স আছে সেখানে প্রত্যেকের নামে, যতগুলি ইউজার প্রত্যেকের নামে একটা মেল বক্স আছে এবং সেই মেল বক্সে সেই স্টোর করে। এবং আমরা যখন এই ইউজার এজেন্ট থেকে ওই মেল সার্ভারে লগ ইন করি তখন আমাদেরকে সেই ইমেলগুলি দেখায়, রিড কোনটা, আনরিড কোনটা, অ্যাক্সেস কোনটা, এগুলির সমস্ত ট্র্যাক রাখে এবং সেখান থেকে আমরা মেলগুলিকে পড়তে পারি অথবা মেলের সাথে কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেগুলিকে আমরা ডাউনলোড করতে পারি। দ্যাট মিনস মেল সার্ভার একটা এন্টিটি, ইউজার এজেন্ট একটা এন্টিটি, আর একটা ইম্পর্টেন্ট এন্টিটি যেটা সেটা হলো এই প্রোটোকল এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেটা আসলে এই পুরো কমিউনিকেশনকে গভর্ন করছে। মনে রাখতে হবে যে এসএমটিপি প্রোটোকল চলছে শুধুমাত্র এবং কেবলমাত্র মেল সার্ভার। এসএমটিপি প্রোটোকল কোথায় চলে? এসএমটিপি প্রোটোকল গুলি চলে হলো মেল সার্ভার গুলিতে, এবং এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এবং এই মেল সার্ভার গুলি হলো হোস্ট মেশিন, মেল সার্ভার মেশিন যেগুলিতে সেগুলিতে চলছে। কোনো ক্লায়েন্ট মেশিন, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক বা মোবাইল ফোন হোক, সেই মেশিন গুলিতে কোনো এসএমটিপি প্রোটোকল চলে না। এখানে চলবে আইম্যাপ প্রোটোকল অথবা হলো এই যে একটু আগে বললাম যেটা পোস্ট অফিস প্রোটোকল, বা আজকাল হলো অনেক ক্ষেত্রেই আসলে আমরা এই ধরনের মেল ইউজার এজেন্ট ব্যবহার আসলে করি না। ইউডোরা মেইল বা নেটস্কেপ ইমেইল বা হলো বা মাইক্রোসফট আউটলুক মেল বক্স, এইসব এখন আর আমরা ব্যবহার করি না বললেই চলে। আমরা বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি, ব্রাউজার ব্যবহার করে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আসলে আমরা সেখান থেকে ডেটা নিয়ে আসি। তো এই হলো আমাদের তিনটা এলিমেন্ট, একটা হলো ইউজার এজেন্ট, একটা মেল সার্ভার, একটা হলো সিম্পল মেল ট্রান্সফার। তাহলে ইউজার এজেন্ট যেটা বললাম, যেটা আসলে মেল রিডার, মেলকে কম্পোজ করার জন্য, মেলকে এডিট করার জন্য, মেলকে রিড করার জন্য আমরা ব্যবহার করি। আউটলুক, আইফোনের মেল ক্লায়েন্ট আছে, এরকম মাইক্রোসফট আউটলুক, ইউডোরা ইমেল আছে, তারপরে আগে একটা ব্যবহৃত নেটস্কেপ ইমেল, সেটা ব্যবহৃত হতো আগে, সেটা একটা আছে। বাট আজকাল আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি বিভিন্ন ব্রাউজার, ব্রাউজার দিয়েই আমরা ইমেল সার্ভার গুলিকে অ্যাক্সেস করতে পারি এবং ইমেল সার্ভারের কন্টেন্ট গুলিকেও আমরা রিড করতে পারি। তাহলে মূল যেটা বিষয় সেটি আমাদের বোঝার বিষয়, সেটা হলো এসএমটিপি কিভাবে কাজ করছে। তো মেল বক্স আর মেসেজ কিউ, এই সবুজটা যেটা সেটা হলো মেসেজ কিউ। দ্যাট মিনস একটা মেল সার্ভারের যতগুলি ক্লায়েন্ট আছে, এরকম যত ক্লায়েন্ট আছে, তারা যখন এই ইমেল লিখছে, ইমেল গুলি তখন এসে পৌঁছাচ্ছে মেল সার্ভারে এবং মেসেজ গুলি সে একটার পর একটা কিউ করবে। কিউ করার পরে সেই মেসেজ গুলি তার ডেস্টিনেশন সার্ভার খুঁজে বের করবে কোথায়। সেই সার্ভারের উপরে ভিত্তি করে সেই সার্ভারের প্রথমে হলো, খেয়াল করে দেখো, একটা ইমেল সার্ভারের যদি অ্যাড্রেস দেই তাহলে সামথিং অ্যাট, আমাদের ক্ষেত্রে যেরকম কি সামথিং অ্যাট green.edu.bd, green.edu.bd। প্রথম যে কাজটা করবে এসএমটিপি, যে এই green.edu.bd এইটা শুধু খুঁজবে, এরপরে কোন ইউজার ওইটা সে প্রথমে দেখবে না, দেখবে green.edu.bd, এইটার আইপি অ্যাড্রেস কি সেটা সে খুঁজে বের করবে, ডিএনএস এর হেল্প নেবে, ডিএনএস সিস্টেমের হেল্প নিয়ে সে আইপি অ্যাড্রেস খুঁজে বের করবে। আইপি অ্যাড্রেস খুঁজে বের করে এসএমটিপি একটা রিকোয়েস্ট পাঠাবে ফার্স্টে, যে এই সার্ভার এইটা কোথায়। যখনই ডেস্টিনেশন খুঁজে পাবে এই আইপি অ্যাড্রেস দিয়ে সেই সার্ভারের কাছে এই পার্টিকুলার ইমেল অ্যাড্রেস একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিনা সেটা সে চেক করতে পাঠাবে। ওই ইমেল সার্ভার বলবে যে হ্যাঁ এটা একটা ভ্যালিড অ্যাড্রেস অথবা ভ্যালিড অ্যাড্রেস না। যদি ভ্যালিড অ্যাড্রেস হয় তাহলে ডেটা সেখানে পাঠাবে, যদি ভ্যালিড অ্যাড্রেস না হয় তাহলে সেই ডেটা সেখানে পাঠাবে না, ওটা বাউন্স ব্যাক করে চলে আসবে। তাহলে মেল সার্ভার এসএমটিপি প্রোটোকলের হলো একটা হলো বেল বক্স, যেটা হলো আউটগোয়িং ইমেল সার্ভিস সমূহ দিবে।
ইনকামিং এর ক্ষেত্রে ওইরকম ইমেলটা যখন আসলো তখন সে প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা 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 মেল বক্স মেইনটেইন করবে। That means a certain memory space is over there for each and every email created under that particular mail domain. এবং সেইটার আন্ডারে যে সমস্ত ইউজার আছে তাদের প্রত্যেককে একটা করে স্পেস দিবে এবং সেই অনুযায়ী স্টোর করবে। ইউজাররা যখন অ্যাক্সেস করবে তখন সেই পার্টিকুলার মেল বক্সের আনরিড ইমেল, রিড ইমেল সবগুলি একটা অর্গানাইজড ওয়েতে সে রিপ্রেজেন্ট করবে। তোমরা নিশ্চয়ই জানো যে গুগলে জিমেইলে ঢুকলে এক ধরনের অর্গানাইজেশন স্ট্রাকচার দেয়, ইয়াহুতে ঢুকলে আর এক ধরনের দেয়। এরকম আমাদের নিজস্ব মেল সার্ভার যেগুলি আমরা মেনটেন করি সেগুলিরও একটা নিজস্ব স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার অনুযায়ী সে হলো সার্ভিসগুলি প্রোভাইড করে। তো এই জায়গায় যে মেল সার্ভার ডেটাগুলি পাঠাচ্ছে আর একটা মেল সার্ভারকে, সেখানে এসএমটিপির এটা যদি পাঠায় এটাকে বলবো আমরা এসএমটিপি ক্লায়েন্ট এ, আর সে হলো যদি এর কাছে পাঠায় এটাকে বলবো আমরা এসএমটিপি সার্ভার। দুইটাই আসলে সার্ভার, কিন্তু যখন যখন সে মেলগুলি পাঠাচ্ছে তখন এসএমটিপি ক্লায়েন্ট হবে এ, এইটা বি হবে হলো এখানে সার্ভার। এবং এই পাঠানোর সময় সে ক্লায়েন্ট হিসেবে সার্ভারের কাছে রিকোয়েস্ট আসবে যে তুমি এইগুলি রিসিভ করার জন্য রেডি আছো কিনা। ও বলবে যে হ্যাঁ রিসিভ করার জন্য রেডি আছি, তখন একটার পর একটা ইমেল গুলি মেসেজ আকারে পাঠিয়ে দিবে। তো এইটা হলো সেন্ডিং ইমেল সার্ভারকে আমরা ক্লায়েন্ট বলছি, রিসিভিং ইমেল সার্ভারকে আমরা সার্ভার বলছি। এবং এখানে রিকোয়েস্টটা হলো আসে এরকম পোর্ট নাম্বার 25 এ কাজ করে। এসএমটিপি কাজ করে কত? পোর্ট নাম্বার 25। এবং এফটিপি এইচটিটিপির মতো এসএমটিপিও আন্ডারলাইন প্রোটোকল হলো টিসিপির উপর নির্ভর করে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করবে। এবং এই কানেকশন এস্টাবলিশ হলে তারপরে সে কি করবে? ডেটা ট্রান্সফার করা শুরু করবে। যে রেডি আছে কিনা 220 দিয়ে বলবে যে হ্যাঁ আমি রেডি আছি, এবং 225 দিয়ে সেও কনফার্ম করবে যে আমি একটা রেডি আছি, এবং এই 3 ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজমটা সেখানে হবে। এবং তারপরে ডেটা ট্রান্সফার যখন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এরপরে এই জায়গায় এসে কানেকশনটা ক্লোজ করে দিবে। এবং এই ডেটা ট্রান্সফার হয় হলো ASCII টেক্সট হিসাবে। এটা খুব ইম্পর্টেন্ট। ASCII টেক্সট হিসাবে হলো এই বেসিক যেটা এসএমটিপি প্রোটোকল, সেটা হলো ASCII টেক্সট হিসাবে এই ডেটাগুলিকে ট্রান্সফার করবে। এবং এই ডেটা ট্রান্সফার হওয়ার পরে রেসপন্স হিসাবে বিভিন্ন ধরনের কোড, সার্ভার থেকে বিভিন্ন ধরনের কোড পাঠাবে। সেই কোডগুলি কি কি হতে পারে সেগুলি সম্পর্কে আমরা একটু স্টাডি করি। লেটস সে অ্যালিস তার বয়ফ্রেন্ড ববের কাছে একটা ইমেল পাঠাবে। এটা হলো অ্যালিসের মেল সার্ভার, এটা হলো ববের মেল সার্ভার, মাঝখানে একটা বড় ইন্টারনেট আছে। এমনকি এটা হতে পারে এটা ঢাকায়, এটা আমেরিকাতে। এবং তার অ্যাড্রেস হলো bob@someschool.edu। এই অ্যাড্রেসের কাছে সে একটা মেল কম্পোজ করবে। সে কম্পোজ করে ইউজার এজেন্ট দিয়ে কম্পোজ করলো, করে তার এসএমটিপি সার্ভারের কাছে পাঠালো। এই পাঠানো হলে সে আসলে এই কিউ এর মধ্যে সে এখন রাখে। তাহলে 1 নাম্বার স্টেপ হলো মেল কম্পোজ করা, সেটা হলো ইউজার এজেন্টে হচ্ছে। 2 নাম্বার হলো সেখানে সেন্ড করা, কিউইং করা, সেটা হলো এই যে 2 নাম্বার পয়েন্টটা এখান থেকে হচ্ছে। এরপরে যেটা সেটা হলো মেসেজ কিউইং হলো এখানে অ্যালিসের এখানে। এরপরে সে চেক করলো ববের অ্যাড্রেস খুঁজে বের করে যে বব সেখানে আছে কিনা। ববের মেল সার্ভারকে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করবে, এবং ববের এই মেল সার্ভারের টিসিপি কানেকশন যদি সে চেক করে দেখে যে বব নামে একটা ভ্যালিড ইউজার আছে, তাহলে সে কি করবে? এই ববের ইউজারকে সে চেক করে সে এখন কনফার্ম করবে যে এটি আছে, এবং এরপরে একটার পর একটা মেলের কন্টেন্ট গুলি সে ট্রান্সফার করা শুরু করবে। এই দেখো সার্ভার হলো বলছে যে হ্যাঁ 220 আই এম রেডি। এরপরে ক্লায়েন্ট বলছে যে হ্যালো, ওই পার্টিকুলার সার্ভারের অ্যাড্রেস দিয়ে বলছে। এরপরে 250 আবার হ্যালো মেসেজ, আই এম প্লিজ টু মিট উইথ ইউ। দ্যাট মিনস কনফার্মেশন পাঠাচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে। যখনই কনফার্মেশন পাঠাচ্ছে ক্লায়েন্ট, তখনই হলো
এই পার্টিকুলার অ্যাড্রেস দিয়ে তার কাছে পাঠিয়ে দিবে এবং সেই অ্যাড্রেস সার্ভার থেকে কনফার্ম করা হচ্ছে আবার 250 যে সেন্ডার ইজ ওকে। এরপরে সে ক্লায়েন্ট হলো রিসিভ টু, ওই যে টু ফিল্ডে এইটা বসাবে, তারপরে অ্যাড্রেস বসালো, ডেটা বসালো, বসিয়ে সে ট্রান্সফার করে দিবে রিসিপিয়েন্ট ওকে, এবং তারপরে ডেটা দিয়ে সে হলো ট্রান্সফার করে দিবে। এখন এখানে ট্রান্সফার করতেছে কি ইনফরমেশন সেটা ভিন্ন জিনিস, ক্লায়েন্ট যে কোনো কিছুই সে ট্রান্সফার করতে পারে। এখন ওইখানে যদি অ্যাকসেপ্ট করে কারেক্টলি সার্ভার, তাহলে সে একটা ওকে মেসেজ পাঠিয়ে দিবে এবং তারপরে কানেকশনটা ক্লোজ হবে। সো এই কানেকশন ক্লোজ এবং কানেকশন এস্টাবলিশমেন্ট এবং ডেটা ট্রান্সফার এর মধ্যে বেশ কতগুলি কমিউনিকেশন স্পেসিফিক কোড নাম্বার দিয়ে ইন বিটুইন ক্লায়েন্ট এন্ড সার্ভার এস্টাবলিশ হবে। এগুলি একটু মাথায় রাখতে হবে যে কি কি ধরনের কমান্ড তারা আসলে ব্যবহার করে। আমরা সেন্ড বাটনে ক্লিক করতেছি, ইমেল চলে যাচ্ছে। ইমেলের টু বাটনে টু ফিল্ডে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, তারপরে হলো সিসিতে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, বিসিস একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সাবজেক্টে একটা লাইন লিখতেছি, বডিতে কয়েকটা লাইন লিখতেছি, অ্যাটাচমেন্ট হিসাবে বিভিন্ন ধরনের ফাইল আমরা যুক্ত করতেছি, করে সেন্ড বাটনে ক্লিক করতেছি, মেল চলে যাচ্ছে। আমরা ইউজার হিসাবে এখানে শেষ, কিন্তু একটা চিন্তা করতে হবে যে একটা এসএমটিপি সার্ভার আন্ডারলাইনে এই ক্লায়েন্ট মেশিন হিসাবে সে কোন আমার ডেস্টিনেশন সার্ভারের সাথে কিভাবে কমিউনিকেট করছে, কিভাবে ডেটা পাঠাচ্ছে, এবং সেই সার্ভার ডেটা পাওয়ার পরে কানেকশন এস্টাবলিশমেন্ট করার পরে আমার যে সার্ভার মেল সার্ভার তাকে কিভাবে কমিউনিকেট করছে, সেইগুলি মূলত আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম স্টেপ বাই স্টেপ এখানে হবে। তাহলে 220 হলো একটা ইনিশিয়াল ডেটা মেসেজ এক্সচেঞ্জ করবে, ইনিশিয়েট করবে কানেকশন। 250 হলো কানেকশন কনফার্ম করবে, ইমেল অ্যাড্রেস কনফার্ম করবে। এরপরে যেটা হলো সেটা হলো যে ক্লায়েন্ট আবার রিসিপশনের অ্যাড্রেস সেখান থেকে কনফার্ম করছে, যে রিসিভারের অ্যাড্রেসও এখানে কনফার্ম হলো, সেন্ডারের অ্যাড্রেসও এখানে কনফার্ম হলো। এরপরে অরিজিনাল ডেটাটা সে ট্রান্সফার করবে এবং ক্যারেজ রিটার্ন লাইন ফিড দিয়ে একটা কনফার্ম হবে এবং সেখানে বিভিন্ন ধরনের টেক্সট সেখানে ট্রান্সফার হতে পারে। এবং এরপরে কুইট মেসেজ, এই কুইট কিন্তু একটা কমান্ড, কুইট একটা কমান্ড, ডেটা একটা কমান্ড, রিসিভ টু একটা কমান্ড, মেল ফ্রম একটা কমান্ড, হ্যালো একটা কমান্ড। এই কমান্ড গুলি কিন্তু আন্ডারলাইন এসএমটিপি ব্যবহার করতেছে ফর ট্রান্সফারিং ডেটা ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার। এভাবে করে আজকাল কিন্তু এই এইচটিটিপি আমরা ব্যবহার করে থাকি। তো এইচটিটিপি হলো ক্লায়েন্ট পুল স্ট্রাকচার, এসএমটিপি কিন্তু পুশ স্ট্রাকচার, মানে ক্লায়েন্ট থেকেই আসলে ডেটা সার্ভারের কাছে পাঠানো হচ্ছে। আর এসএমটিপির ক্ষেত্রে আমরা কি করি, এসএমটিপির ক্ষেত্রে আমরা কি করতেছি, পুশ করতেছি, ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে ডেটা পাঠাইতেছি। আর এইচটিটিপির ক্ষেত্রে কি করি, সার্ভারের কাছ থেকে ডেটা আমরা ডাউনলোড। এই এই দুইটার অপারেশনাল ডিফারেন্স যেটা, সেটা হলো একটা পুল টাইপের প্রোটোকল আর একটা হলো পুশ টাইপের প্রোটোকল। এবং এখানে আমরা আসলে বাহিরে এইভাবে ডেটা পাঠালেও আসলে আন্ডারলাইং এ আমরা বিভিন্ন ধরনের কমান্ড পাঠাচ্ছি এবং সেখানে আস্কি টেক্সট গুলিকে আমরা আসলে পাঠাচ্ছি এবং বিভিন্ন ধরনের কোড ব্যবহার করে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে আমরা কমিউনিকেট করছি। এবং একটা ইমেল পাঠানোর জন্য এরকম অনেকগুলি অবজেক্ট পাঠাতে হতে পারে, অনেকগুলি মেসেজ পাঠাইতে হতে পারে। কেন, তোমরা জানো যে একটা পার্টিকুলার মেসেজকে মেসেজের সাথে আজকাল তো অনেক মেগাবাইটের ডেটা অ্যাটাচমেন্ট হিসাবে থাকতে পারে। তো সেই অ্যাটাচমেন্ট হিসাবে থাকলে পরে সেই অ্যাটাচমেন্ট একবারে এক ফাইলে পাঠানো সম্ভব না, ছোট ছোট টুকরো করে তাকে মেসেজ আকারে পাঠাতে হয় এবং সেগুলি বারংবার ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভার মেশিনে কমিউনিকেটেড হতে হবে। এবং এই কমিউনিকেশন যখন হবে তখন বিভিন্ন ধরনের স্ট্যাটাস কোডের মাধ্যমে সার্ভার ক্লায়েন্টকে কনফার্ম করবে যে প্রতিটি ডেটা সেখানে হয়ে গিয়েছে। দ্যাট মিনস মাল্টিপল অবজেক্ট মাল্টিপল পার্টের মেসেজে কনভার্ট হয়ে সেগুলি কমিউনিকেট হতে পারে। এবং এসএমটিপির এই কানেকশন কিন্তু পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন, সে
টিসিপি কানেকশন সে এস্টাবলিশ করবে এবং এটির মাধ্যমে সে ডেটা পাঠাবে। ইন এডিশন টু দ্যাট, হেডার এবং বডিতে স্পেসিফিক কন্টেন্ট সেখানে আছে, সেগুলিও 7 বিট ASCII ক্যারেক্টার ট্রান্সফার করে সেগুলিতে ডেটা পাঠাবে। ক্যারেজ রিটার্ন লাইন ফিড আসলে নির্ভর করবে যে কখন এই পার্টিকুলার ইমেলটা শেষ হলো, যেখান থেকে সার্ভার বুঝবে যে রিড করা এখান থেকে সে শেষ করতে পারে। অনেকগুলি আরএফসি আছে, বাট রিসেন্ট আরএফসি 5321 এটি হলো এসএমটিপি প্রোটোকলকে ডিফাইন করে এবং বিভিন্ন সিনট্যাক্স গুলি 2822 তে এইচটিটিপি যে বিভিন্ন সিনট্যাক্স গুলি আছে ইমেল মেসেজের, সেগুলি এখানে ব্যবহার করা হয়েছে। আর টিপিক্যাল একটা ইমেলের তোমরা জানো টু ফিল্ড থাকে, টু ফিল্ডের আবার 3টা ভ্যারিয়েশন আছে, একটা হলো সিসি আর একটা হলো বিসিসি। এরপরে ফ্রম ফিল্ড থাকে, যেটি হলো সোর্সের ইমেল অ্যাড্রেস থাকবে। সাবজেক্ট ফিল্ড থাকে, এরপরে হলো তোমার বডি ফিল্ড থাকবে এবং এই বডি ফিল্ডের মধ্যে হলো আমরা অ্যাকচুয়ালি যে আজকে ক্যারেক্টার গুলি আমরা পাঠাতে চাচ্ছি সেটি আমি পাঠাতে পারবো। সোর্সটাকে আমরা এসএমটিপি মেল ফ্রম দিয়ে রিপ্রেজেন্ট করব, আর ডেস্টিনেশনটাকে এসএমটিপি রিসিপ্ট দিয়ে আমরা কমান্ড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। আর মেল অ্যাক্সেস প্রোটোকল, যেটা একটু আগে আমরা আলোচনা করতেছিলাম, আইম্যাপ ইন্টারনেট মেল অ্যাক্সেস প্রোটোকল বা পপ পোস্ট অফিস প্রোটোকল, এই প্রোটোকলগুলির ডোমেইন অফ ডিসকোর্স হলো এইটুকুর মধ্যে, ক্লায়েন্ট থেকে তার যে নিজের সার্ভার সেই পর্যন্ত। সেখানে কি হবে, সেইখানে হলো ইন্টারনেট মেল অ্যাক্সেস প্রোটোকল কাজ করবে এবং এই প্রোটোকলটা ব্যবহার করা হবে সার্ভারে মেল মেসেজগুলি স্টোর করার জন্য, মেল মেসেজগুলি সার্ভার থেকে রিট্রিভ করার জন্য, কোনো ডিলিট করার জন্য, আপডেট করার জন্য এবং বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন ধরনের ইমেলগুলি সাজিয়ে রাখার জন্য, নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য হলো আইম্যাপ ব্যবহার করা হবে। আগের যে প্রোটোকলটা ছিল পোস্ট অফিস প্রোটোকল, ওইটা একটু বহুদিন ব্যবহৃত হয়েছে এবং এটা হাইলি ডমিনেটিং একটা প্রোটোকল ছিল এক সময়। কিন্তু আনফরচুনেটলি পোস্ট অফিস প্রোটোকলের সমস্যা হলো, যদি একবার আমরা সার্ভার থেকে ইমেল গুলি পড়ে ফেলি তাহলে সার্ভারে শেয়ার কোনো কপি রাখে না। সার্ভার থেকে মেলগুলি ডাউনলোডেড হয়ে ক্লায়েন্ট মেশিনে চলে আসে। দেখো, এটাই যদি হয় তাহলে সমস্যা হলো, আমি একজন ব্যক্তি, আমার একটা অফিসের মেশিন আছে আর একটা হলো বাসার মেশিন আছে। এখন অফিসের মেশিন থেকে যদি আমি আমার মেল সার্ভারে লগ ইন করে মেলগুলি যদি আমি ডাউনলোড করি, তাহলে ওই ইমেলগুলি মেল সার্ভার থেকে ডাউনলোডেড হয়ে অফিসের কম্পিউটারে চলে আসলো। এখন সার্ভারে আর কিন্তু কোনো কপি নাই, অফিসিয়াল কম্পিউটারে চলে আসলো। এখন আমি যখন বাসায় আসলাম, বাসায় থেকে আমি যখন ওই মেল সার্ভারে আমি লগ ইন করলাম, তখন কিন্তু যে ওই 5টা ইমেল বিকালবেলা রিড করে আসছিলাম, ওই 5টা ইমেল আর দেখতে পাইলাম। আমি আবার নতুন যদি 3টা ইমেল থাকে সেইগুলিকে আবার আমি ডাউনলোড করলাম। তাহলে আমি বাসায় এসে যদি কোনো আগের কোনো ইমেলের রেসপন্ড করতে চাই, দেখতে চাই, কোনো বিষয় দেখতে চাই, সেটা কিন্তু আর দেখতে পারবো না। এটা একটা বড় প্রবলেম ছিল পোস্ট অফিস প্রোটোকলের। এবং আরো প্রবলেম ছিল সেটা হলো যে বিভিন্ন ডিরেক্টরি ক্রিয়েট করা যাইতো না এবং সেই অনুযায়ী মেলগুলিকে অর্গানাইজ করা যাইত। ডিফল্ট যেগুলি ছিল ডিরেক্টরি, ওই ইনবক্স, সেন্ট মেইল, ড্রাফট, ডিফল্ট যেগুলি আছে সেগুলি শুধু ব্যবহার করা যায়। এই জন্য এখন আর পপ ওইভাবে আসলে ব্যবহৃত হয় না। সকল মেল ইউজার ক্লায়েন্ট আসলে আইম্যাপ দ্বারা রিপ্লেসড হয়ে গিয়েছে এবং এই আইম্যাপ হলো সার্ভারে কপি রাখে এবং যে কোনো জায়গা থেকেই আমরা অ্যাক্সেস করি না কেন, অলওয়েজ আমরা সকল আনরিড মেইল, রিড মেইল, স্টেয়ার্ড মেইল, কোনো আইডেন্টিফাইড মেইল, সকল ইমেল আমরা সেখানে পেয়ে যাব। সো এই পপ প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল এখন আর আসলে এভাবে ব্যবহার করা হয় না। তো যেটা একটু আগে আমরা বলতেছিলাম বারংবার, যে আজকাল জিমেইল, হটমেইল, ইয়াহু মেইল এগুলিও কিন্তু ওয়েব বেসড ইন্টারফেস
অন টপ অফ এসএমটিপি ওয়েব বেসড ইন্টারফেস দিয়েও তোমাকে ইমেল অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছে, যেটা এইচটিটিপি প্রোটোকল ফলো করে। আর আইম্যাপ তো আছেই ইমেল করার জন্য, আর পপ আগে ব্যবহৃত হতো ইমেল অ্যাক্সেস করার জন্য অ্যাজ এ মেল ইউজার এজেন্ট। প্রথমে এই POP3 প্রোটোকল বলি বা আইম্যাপ প্রোটোকল বলি, প্রথমে অথেন্টিকেশনের প্রয়োজন হয়। সেজন্য সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে লগ ইনের পরে প্রথমে ইউজার একটা কমান্ড দিয়ে তার নাম, সে যদি বলে ওকে তাহলে তার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিল, পাসওয়ার্ড যদি অথেন্টিকেশন করে, তারপরে হলো এখন ক্লায়েন্ট হলো সার্ভার লিস্ট পাঠাবে, বিভিন্ন ইমেল গুলির লিস্ট পাঠাবে যে এই ইমেল গুলি তোমার এখানে আছে, তুমি এখন কোনটা রিট্রিভ ওয়ান, 1 নম্বর ইমেলটা পড়তে চাই, তাহলে রিট্রিভ ওয়ান কমান্ড ভিতরে ভিতরে চলে যাচ্ছে। আমি যখনই প্রথম ইমেলটার উপরে যখনই আমি ক্লিক করলাম, আসলে এই ইউজার এজেন্ট থেকে রিট্রিভ ওয়ান একটা কমান্ড চলে যাবে সার্ভারের কাছে, এবং সার্ভার সেই অনুযায়ী ওটার কন্টেন্টটা পাঠিয়ে দিবে। আবার ডিলিট ওয়ান যদি বলি তাহলে 1 নম্বর ডিলিট করে ফেলবে। 2 নম্বর যদি রিট্রিভ করতে চাই আর ATR2 দেই, তাহলে 2 নম্বর ইমেল চলে আসবে। আমরা আসলে এই কাজটা করি না, আমরা যেটা করি ওই আমাদের যে ব্রাউজার আছে সেইখানে ঢুকে ওই নাম্বারে আমরা ক্লিক করি, শুধুমাত্র ক্লিক করার সাথে সাথে এই কমান্ডটা আসলে আমার মেশিন থেকে আমার ইমেল সার্ভারের মেশিনে চলে যাচ্ছে, এই কমান্ড আকারে চলে যাচ্ছে, তারপরে ওই কন্টেন্ট চলে আসে, সেটা আমরা পোস্টই দেখছি। এরকম সব যখন শেষ হয়ে যাবে তখন আমরা কুইট কমান্ড ক্লায়েন্ট মেশিন থেকে আসলে পাঠিয়ে দিই। যখন আসলে আমরা ওখান থেকে বের হয়ে আসি বা লগ ইন করি বা ব্রাউজারের উইন্ডো যখন আমরা ওপেন ক্লোজ করে দিই, তখন আসলে ওইটা অটোমেটিক্যালি সার্ভারের সাথে আমাদের কানেকশনটা ক্লোজ হয়ে যায়। এখানে একটা কম্পারেটিভ রিপোর্ট, এরপরেও তোমাদের এখানে আছে দেখো POP3 প্রোটোকল যেটা, সেটা পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। এই ডাউনলোড এবং ডিলিট হয়ে যেত, ফলে মাল্টিপল প্লেসে গিয়ে রিড করা যেত না, কপিজ রাখতো না সার্ভারে, ফলে এটা ব্যবহার করা যেত না, এবং এটা হলো স্টেটলেস অ্যাক্রস দ্য সেশন। আইম্যাপ হলো কপিগুলি সার্ভারে রেখে দেয় এবং বিভিন্ন ফোল্ডারে মেলগুলিকে অর্গানাইজ করার সুযোগ দেয়, এবং এটা একটা স্টেটফুল প্রোটোকল, এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলি সেখানে রাখা যায়, এবং যে কোনো জায়গা থেকেই রিড আনরিড সকল ইমেইলের ভিজিবিলিটি ইউজারের থাকে। জন্য এটি বর্তমানে বহুলভাবে ব্যবহৃত একটা প্রোটোকল। তো আজকে আর টপিক আমরা ওইভাবে আর পড়বো না, এই পর্যন্তই আমরা আসলে পড়বো। সামনের দিনে আর একটাই টপিক আছে আমাদের, সেটি হলো ডোমেন নেম সিস্টেম। এই ডোমেন নেম সিস্টেম এবং এই P2P প্রোটোকলগুলি, সেগুলি আমরা সামনের দিনে একটু ডিসকাস করব। তোমরা জানো যে ডোমেন নেম সিস্টেম কয়টা বাজে? আচ্ছা, কিছুটা সময় আছে, তাহলে ডোমেন নেম সিস্টেমটা একটু শুরু করি শুধুমাত্র। তোমরা জানো যে ডোমেন নেম সিস্টেম এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোটোকল ইন্টারনেটের, এবং এটির মাধ্যমে আসলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের যে বিভিন্ন মানুষের যেরকম নাম থাকে, এবং সেই নাম দিয়ে আসলে বিভিন্ন জায়গায় আসলে ডেটা স্টোর করা হয় না, কারণ আমার নামও আব্দুর রাজ্জাক আর একজনের নামও আব্দুর রাজ্জাক থাকতে পারে, কাজে সেই নাম দিয়ে আসলে ব্যক্তিগুলিকে আলাদা আলাদা ভাবে চেনা যায় না। এজন্য আমাদের দেশে যেরকম ন্যাশনাল আইডি কার্ড থাকে, এনআইডি কার্ড থাকে, এবং এনআইডি কার্ডটা হলো প্রত্যেকের আলাদা, পাসপোর্ট থাকে, এরকম পাসপোর্ট নাম্বার আলাদা, বার্থ রেজিস্ট্রেশন থাকে, বার্থ রেজিস্ট্রেশন কার্ড থাকে। এই নামগুলি দেখে আমরা হলো আলাদাভাবে নিজেদেরকে তৈরি রাখতে পারি। ঠিক ওরকম মেশিনেরও বিভিন্ন আমরা নাম দিচ্ছি, যে এটা হলো কি, যে download.com। প্রশ্ন হলো এই download.com এই নামটা আমাদের জন্য মনে রাখা সহজ দেখে আমরা ডাউনলোড মানে হিউম্যান ফ্রেন্ডলি নাম আমরা আসলে ব্যবহার করি, কিন্তু ইনফ্যাক্ট ইন্টারনেটে
এই download.com অ্যাড্রেসের কোনো আসলে মেশিন নাই। অ্যাড্রেসিং করা হয় আমরা জানি হলো কি দিয়ে, আইপি অ্যাড্রেস দিয়ে। তাহলে আইপি অ্যাড্রেস দিয়ে যদি অ্যাড্রেসিং করা হয় তাহলে আমার একটা মেকানিজম লাগবে, যে মেকানিজমে ইউজাররা যখন ব্রাউজারের মধ্যে download.com লিখে এন্টার দিবে, তাহলে সেই ইউজারের প্রথম রিকোয়েস্টটা কোনো একটা সার্ভারে আসতে হবে, যে সার্ভার ওই download.com কোন আইপি অ্যাড্রেসের মেশিনকে নির্দেশ করতেছে সেটি আইডেন্টিফাই করে দিবে। সেটাও একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। সে বের করবে এবং সেই আইপি অ্যাড্রেসের উপরে ভিত্তি করেই পরবর্তীতে টিসিপি কানেকশনটা তৈরি হবে এবং সেখানে পোর্ট নাম্বার এবং আইপি অ্যাড্রেস দিয়ে একটা সকেট তৈরি হবে এবং সেখানে রিকোয়েস্টটা পাঠানো হবে। তার উপরে ভিত্তি করেই ডেটাটা ডাউনলোড হবে অথবা বিভিন্ন রিকোয়েস্ট সেখানে পাঠানো হবে। তো এখন প্রশ্ন হলো, এই ডোমেন নেম সিস্টেম তাহলে আসলে কিভাবে কাজ করে? আইপি অ্যাড্রেস থেকে নাম খুঁজে বের করা এবং নাম থেকে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা, হিউম্যান ফ্রেন্ডলি নাম থেকে বের করা, এটি হলো এই ডোমেন নেম সিস্টেমের কাজ। ভাইস ভার্সা, অ্যাড্রেস টু নেম, নেম টু অ্যাড্রেস, দুইটাই এখানে চলবে। এইটা একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। এই ডেটাবেসটা আগে প্রথমে আমাকে বুঝতে হবে এইটা কি ধরনের ডেটাবেস। এটা একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এবং এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এর মেইনটেনেন্সের জন্য বিভিন্ন নেম সার্ভার থাকে, যেটাকে আমরা ডিএনএস সার্ভারও বলে থাকি, নেম সার্ভারও বলে থাকি, সংক্ষেপে এনএস বলে, নেম সার্ভার। এই এনএস নেম সার্ভার গুলি তাদের বিভিন্ন যে অ্যাড্রেস গুলি আছে সেগুলির কারেসপন্ডিং আইপি অ্যাড্রেস তারা মেনটেন করে চলে এবং ওই নেম সার্ভার গুলির কাছেই আসলে হোস্ট মেশিন গুলি থেকে রিকোয়েস্ট যাবে এবং সার্ভার গুলি এই নাম এর জন্য একটা লুকআপ টেবিল মেনটেন করবে, সেই টেবিল থেকে সে খুঁজে বের করে এই সার্ভিসটা সে প্রোভাইড করবে। এখন প্রশ্ন হলো, এই নেম সার্ভার কয়টা থাকবে, কতগুলি থাকবে, কিভাবে থাকবে? তো আমরা করতেছি কি, নেম সার্ভারের মধ্যে হোস্ট নাম থেকে আইপি অ্যাড্রেসের একটা টেবিল মেনটেন করতেছি। প্রতিটা নেম সার্ভারে এরকম একটা টেবিল মেনটেন করতেছি, যে হোস্ট নেম যদি এইটা হয় তার কারেসপন্ডিং আইপি অ্যাড্রেস কি হবে সেটা একটা মেনটেন করতেছি। এবং এই ধরনের কোয়ারি আসলে টেবিলের সাথে আমরা মিলায় দেখবো হোস্ট নেমের সাথে মিললো কিনা। download.com যদি থাকে, তার অ্যাড্রেস যদি আমার জানা থাকে, তাহলে তার অ্যাড্রেস আমি সঙ্গে সঙ্গে বলে দিব। তাহলে প্রশ্ন হলো, সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, একটা ডিএনএস সার্ভারের পক্ষে সবগুলি ওয়েব অ্যাড্রেস এরকম করে কি রাখা সম্ভব? এটা আসলে প্র্যাকটিক্যাল না। এটা এটা প্রতিদিন হাজার হাজার নতুন অ্যাড্রেসের এরকম ওয়েবসাইট তৈরি হচ্ছে, ইমেল ডোমেন তৈরি হচ্ছে। সকলের অ্যাড্রেস এইভাবে প্রতিটা ডিএনএস সার্ভারে আসলে রাখা সম্ভব না। আবার একটা ডিএনএস সার্ভারে বড় ডেটা সেন্টার তৈরি করলাম, সেখানে রাখলাম, সেটাও আসলে প্র্যাকটিক্যাল না। তাহলে সকল রিকোয়েস্ট ওই জায়গায় যাবে এবং সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার তৈরি হবে, বটল নেক তৈরি হবে, ওটাও আসলে ভালো না। তাহলে কি করতে হবে, ডিস্ট্রিবিউটেড করতে হবে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় ডেটাবেসটা রাখতে হবে এবং এই রাখার একটা সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে, যে কার ডেটা কি রাখবে, কিভাবে রাখবে। তো সেইটা একটা হায়ারার্কিক্যাল ডেটাবেস আমরা দেখব সেভাবে রাখা যায়। এখন দেখো, এই ডিএনএস এর বেশ কতগুলি সুবিধা আছে, কেন আমরা ডিএনএস রাখবো। সেটা হলো, প্রথমটা হলো হোস্ট এলিয়াসিং। আমাদের গ্রিন ইউনিভার্সিটির ক্ষেত্রেই দেখো, কেউ যদি green.edu.bd না দিয়ে green.ac.bd দিয়ে সার্চ দেয়, গ্রিন ইউনিভার্সিটির ওয়েবসাইটই চলে আসবে। তার মানে মাল্টিপল মাল্টিপল নামে যদি একটাকে চিনতে হয়, সেটি এখানে চলে আসবে। এলিয়াস নেম আমাদের অনেক সময় দিতে হয়, মাঝে মাঝে ওই যে ট্রেস রাউট যখন চেষ্টা করেছো, ট্রেস রাউট করতে গিয়ে দেখেছো
অনেক বড় নাম, ডট সামথিং ডট সামথিং ডট সামথিং, এরকম অনেক বড় নাম দিয়ে আছে। তাহলে এই বড় নাম সমূহ অনেক সময় মনে রাখা সম্ভব না। একই সার্ভারের যদি মাল্টিপুল হোস্টে আমাদেরকে মিররিং করে স্টোর করতে হয়, তাহলে পরে মার্কেটিং এর জন্য একটাই নাম ব্যবহার করব, কিন্তু সার্ভিস দেওয়ার জন্য ভিতরে 2, 3, 5, 10টা নাম আমি ব্যবহার করতে পারি। এই জন্য এলিয়াসিং করতে পারি নামের। ঠিক আছে, এলিয়াসিং করতে পারি নামের, যে তোমরা সবাই green.ac.bg দিবা, কিন্তু আমি কখনো শেওড়াপাড়ায় এই সিটি ক্যাম্পাসে থাকা একটা সার্ভার দিয়ে তোমাকে সার্ভিস দিব, কখনো পার্মানেন্ট ক্যাম্পাসে থাকা একটা সার্ভার দিয়ে সার্ভিস দিব, কখনো আমেরিকায় থাকা একটা হোস্ট করা একটা সার্ভার দিয়ে তোমাকে সার্ভিস দিব। কিন্তু ওই 3টা সার্ভারের ডেটার মধ্যে আপ টু ডেট কোহেরেন্সি এস্টাবলিশ করা আছে, সো দ্যাট যে সার্ভারই তোমাকে সার্ভিস দেখ না কেন, তুমি আপডেটেড ইনফরমেশনটাই সার্ভারের কাছ থেকে পাবা, এটা নিশ্চিত। এতে অনেক ধরনের বেনিফিট, সেটা হলো ইউজারদের রিকোয়েস্ট গুলিকে আমি ডিস্ট্রিবিউট করে ফেলতে পারতেছি, এবং সেই ডিস্ট্রিবিউশনের উপরে ভিত্তি করে অ্যাক্সেস ল্যাটেন্সি আমি ইউজারের কমাইতে পারতেছি। মেল সার্ভারের এলিয়াসিং একইভাবে করা সম্ভব, লোড ডিস্ট্রিবিউশন করা সম্ভব। যেরকম ধরো লোড ডিস্ট্রিবিউশন বিষয়টা কি বোঝায়, ধরো এইটা হলো গুগলের নেটওয়ার্ক। তো আমরা যত সারা পৃথিবী থেকে জিমেইল ব্যবহার করতেছি, সব মানুষ কিন্তু gmail.com লিখে এন্টার দিচ্ছে প্রথমেই, এবং আমাকে সঙ্গে সঙ্গে প্রায় সঙ্গে সঙ্গে আমার কাছে একটা ইন্টারফেস চলে আসতেছে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য। তাহলে একটা বড় সার্ভার দিয়ে কি সার্ভিস দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে অসংখ্য সার্ভার আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় ছিটা ওদের এই সার্ভার আছে, এবং ওরা করতেছে কি, ডিস্ট্রিবিউট করে ফেলতেছে, যে এখান থেকে রিকোয়েস্ট আসছে এই সার্ভার দিয়ে হবে, এখান থেকে রিকোয়েস্ট আসছে এই সার্ভার দিয়ে হবে। এই সার্ভার বর্তমানে একটু লেসলি লোডেড আছে, নেক্সট রিকোয়েস্ট গুলি এই সার্ভারকে রিডাইরেক্ট করে দিবে। তাহলে এরকম ভাবে সাইক্লিক অর্ডারে অনেকগুলি সার্ভারের মধ্যে যদি আমি লোডটাকে ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে এলিয়াসিং করে আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। many IP addresses correspond to one name, একটা নেমের একটা নেম একটাই, gmail.com এন্টার দিব, সকালে একটা ইমেল সার্ভার থেকে অ্যাক্সেস নিয়েছি, বিকালে আরেকটা ফিজিক্যাল সার্ভার থেকে অ্যাক্সেস, রাতে যদি নেই তাহলে আরেকটা ফিজিক্যাল সার্ভার থেকে আমি আসলে অ্যাক্সেসটা পাচ্ছি। কিন্তু ওই সার্ভারগুলি একে অপরের সাথে আপ টু ডেট ইনফরমেশন মেনটেন করে বিধায় আমার কোনো এখানে এখানে কোনো ওভারহেড হয় না, এবং সে ইজিলি আমাকে কি করতে পারে, ইমপ্লিমেন্টেশনের জন্য সহায়তা করতে পারে। এই কাজটা হলো এখান থেকে আসলে করা সম্ভব। তো এইভাবে করে আমরা ডিএনএস এস্টাবলিশ করতে পারি, এবং সেই অনুযায়ী ইনফরমেশন গুলিকে প্রোভাইড করতে পারি। সেন্ট্রালাইজ যদি করি, প্রবলেম গুলি কি, সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার, সমস্ত ট্রাফিক এক জায়গায় যাবে, সেটা একটা প্রবলেম। আর সেন্ট্রালাইজড করলে যেখানেই করি না কেন, আমেরিকায় করলে আমাদের জন্য দূর হবে, আমাদের এদিকে এশিয়াতে করলে আমেরিকা ইউরোপের লোকজনের জন্য দূর হবে, এবং প্রচুর পরিমাণ সময় অ্যাক্সেস ল্যাটেন্সি যাবে, এবং মেইনটেনেন্স ওভারহেড মারাত্মক ভাবে বেড়ে যাবে। ওই জন্য সেন্ট্রাল ডিএনএস ডেটাবেস মেনটেন করা হয় না, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস মেনটেন করা হয়, যাতে সেটা স্কেলেবল হয় এবং সেটা বহু মানুষ সাইমালটেনিয়াসলি অ্যাক্সেস করতে পারে। আকামি নামে একটা ওয়েবসাইট আছে, শুধু ওর ডিএনএস সার্ভারই হলো প্রতিদিন 2.2 ট্রিলিয়নস অফ ডিএনএস কোয়ারি হ্যান্ডেল করে। তাহলে চিন্তা করো যে সারা বিশ্বের যদি এক জায়গায় করা হতো, তাহলে কি পরিমাণ অ্যাক্সেস সেখানে হতো। এই কারণে এই কাজটা এখানে করা হয় না। তো আজকে এ পর্যন্তই। সামনের দিনে আমরা এই হায়ারার্কিক্যাল ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কিভাবে মেনটেন করা হয়, এবং একটা অ্যাড্রেস দিলে হিট করলে ওটা কিভাবে খুঁজে বের করা হয়, ডিএনএস প্রোটোকল কিভাবে কাজ করে, ডিএনএস এর ডেটাবেস কিভাবে স্টোর করা হয়, এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট আর্কিটেকচারের অ্যাডমিনিস্ট্রেশনে ডিএনএস কিভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে, সেটা আমরা আগামী দিন পড়বো, এবং ওভারঅল একটা রিভিজিট করব।
সো আজকে এ পর্যন্তই। এখন যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের আমরা উত্তর দিব, ফলোড বাই আমরা রোল কল করব। কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ইমেল নিয়ে একটা কোশ্চেন আছে। বলো। স্যার আমরা যেমন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কাউকে ভুলে কোনো মেসেজ পাঠালে ওটা আনসেন্ড করতে পারি, স্যার ইমেলে কি এটা পসিবল স্যার কোনোভাবে? না স্যার, সরি সরি, ইমেল পাঠানো হয়ে গেলে ওটা সার্ভারের কাছে চলে গেল, ওইটার আনসেন্ড করার কোনো সুযোগ নাই। আর কেউ? ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি